আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? বর্ষার একদম শেষের দিকে এসে আজকে আমরা এই বর্ষাকাল কেন্দ্রিক বা আবহাওয়া কেন্দ্রিক একটি ক্লাস নিব। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিছু মানুষ বৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। আসলে এই ছবিটা দেয়া হয়েছে কারণ আবহাওয়া এবং জলবায়ু নিয়ে আজকে ক্লাসটা হবে। এর আগে আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ আমাদের বায়ুমণ্ডল নিয়ে যে অধ্যায়টা আছে এটার প্রথম ক্লাস নিয়ে কথা বলেছিলাম। সেখানে আমরা বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলের স্তর বিন্যাস নিয়ে কথা বলেছি। আজকে আমরা দ্বিতীয় পাঠে আবহাওয়া এবং জলবায়ুর উপাদান এবং নিয়ামক সম্পর্কে আলোচনা করব। তো যথারীতি আমরা ক্লাসের শুরুতেই দেখে নেব আজকের শিখন ফলগুলো। আজকে আমরা তিনটা শিখন ফল নিয়ে কাজ করব। প্রথমটা হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর সংজ্ঞায়ন করতে পারবো, অর্থাৎ ক্লাসের প্রথম অংশে আমরা আবহাওয়া এবং জলবায়ুর সংজ্ঞা নিয়ে কথা বলবো। দ্বিতীয় শিখন ফলটি হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো শনাক্ত করতে পারবো। এবং তৃতীয়ত আমরা আজকের ক্লাস শেষে আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামকগুলো ব্যাখ্যা করতে পারবো। তো শুরুতেই দেখে নেওয়া যাক আবহাওয়া এবং জলবায়ু বলতে আসলে কি বোঝায়। আবহাওয়া সংজ্ঞায়ন করার পূর্বেই তোমাদেরকে আমি একটা অবস্থা সম্পর্কে একটু স্মরণ করিয়ে দিতে চাই। অনেক সময় আমরা সকালবেলা অনেক সুন্দর আবহাওয়া দেখে বের হওয়ার কিছুক্ষণ পর দেখা যায় প্রচন্ড বৃষ্টি চলে আসলো। তখন আমরা একেবারে অপ্রস্তুত অবস্থায় পড়ে যাই এবং অনেক সময় আমাদের বৃষ্টিতে ভিজে যেতে হয়। আবার অনেক সময় খুব সুন্দর নিরিবিলি পরিবেশে আমরা আছি, কথা বলছি, এরকম সময় হঠাৎ করে প্রচন্ড বাতাস চলে আসে। তো এইভাবে আসলে এই যে হুট করে একটা পরিস্থিতি তৈরি হলো, এটা হচ্ছে আসলে তখনকার আবহাওয়া। হ্যাঁ, আমি সকালবেলা রৌদ্র গরমজল পরিবেশে বের হয়েছিলাম, এটা সকালের আবহাওয়া। এরপর আমি কিছুক্ষণ পর বৃষ্টির সম্মুখীন হলাম, এটা কিছুক্ষণ পরে আবহাওয়া। আমি এই কথাগুলো বলার চেষ্টা করছি এই কারণটা হলো আবহাওয়া বায়ুমণ্ডলের খুব একটা স্বল্পকালীন অবস্থা। আমরা যদি আবহাওয়া সংজ্ঞায়ন করতে চাই তাহলে সবচেয়ে ভালো সংজ্ঞাটা হবে এরকম: কোনো বিশেষ সময়ে বায়ুমণ্ডলের অবস্থাকেই আবহাওয়া বলে। দেখো, প্রথম লাইনে বলা আছে কোনো বিশেষ সময়ে আবহাওয়া বায়ুমণ্ডলের অবস্থাকে আবহাওয়া বলে, অর্থাৎ এটা খুব স্বল্প সময়ের ব্যবধানে পরিবর্তিত হতে পারে। এরপর আমরা একটু দেখি জলবায়ু। জলবায়ু বলতে আসলে আবহাওয়ারই একটা অবস্থাকে বোঝায়, তবে এটা একটা অনেক দীর্ঘ সময়ের অবস্থা। যেমন আমরা কোনো একটা জায়গার জলবায়ু সম্পর্কে, কোনো একটা জায়গার জলবায়ু কেমন সেটা নির্ধারণ করার জন্য আমাদের একটা দীর্ঘ সময়ের আবহাওয়া পর্যবেক্ষণ করতে হয়। সাধারণভাবে আমরা যখন জলবায়ু সংজ্ঞায়ন করি তখন আমরা এভাবে বলতে পারি যে কোনো অঞ্চলের আবহাওয়ার একটি দীর্ঘ সময়ের গড় অবস্থাকে ওই এলাকার জলবায়ু বলে। এখন আমরা অনেক সময় অনেক বইয়ে দেখে থাকি যেখানে সংজ্ঞায়ন করা হয়েছে এভাবে যে কোনো এলাকার 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থা বিবেচনার ভিত্তিতে ওই এলাকার জলবায়ু নির্ধারণ করে থাকেন। অর্থাৎ জলবায়ু বিজ্ঞানীরা সাধারণত কোনো এলাকার 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থা বিবেচনার ভিত্তিতে এলাকার জলবায়ু থাকে। আসলে জলবায়ু নির্ধারণ করার জন্য একটা দীর্ঘ সময়ের আবহাওয়া পর্যবেক্ষণ করতে হয়। এটা যে 30 থেকে 40 বছরই হবে বিষয়টা এমন না, তবে সাধারণভাবে 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় বিবেচনা করে কোনো একটা এলাকার জলবায়ু সম্পর্কে মন্তব্য করা যায়। আমরা এখন যে জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলছি, জলবায়ু পরিবর্তন নিয়ে যে বিভিন্ন সম্মেলনগুলো হচ্ছে, এগুলোতে অনেক সময় আমরা দেখতে পাই যে গত শতাব্দীর এই কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গিয়েছে, কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বেড়ে গিয়েছে, এই বিষয়গুলো সেখানে আলোচনা করা হয়। অর্থাৎ টাইম ফ্রেমটা এর বেশিও হতে পারে, 50 বছর, 60 বছর কিংবা 100 বছর হতে পারে। মূল বিষয়টা হচ্ছে একটা দীর্ঘ সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলে। তো আমাদের প্রথম শিখন ফলটা নিয়ে আলোচনা শেষ। আমরা এই পর্যায়ে আবহাওয়া এবং জলবায়ুর উপাদান নিয়ে কথা বলবো। যদিও শিরোনামে শুধুমাত্র তোমরা দেখতে পাচ্ছ এখানে জলবায়ুর উপাদান, কিন্তু আমরা এটাকে আবহাওয়া এবং জলবায়ুর উপাদান বলতে পারি কারণ আবহাওয়া এবং জলবায়ুর উপাদান একই। তোমরা একটু আগে দেখেছো আবহাওয়া এবং জলবায়ু বলতে মূলত একই বিষয়কে বোঝায়। জলবায়ু হচ্ছে একটা দীর্ঘ সময়ের আবহাওয়ার গড় অবস্থা, এই কারণে আবহাওয়া এবং জলবায়ুর উপাদানগুলো আসলে তার আগে আমরা কিছু একটু ধারণা নেই আবহাওয়া এবং জলবায়ুর উপাদান বলতে আসলে কি বোঝাচ্ছে। তোমরা একটু খেয়াল করে দেখো যে বৈশিষ্ট্য নিয়ে কোনো এলাকার আবহাওয়া ও জলবায়ু গঠিত সেইগুলোকে আবহাওয়া ও জলবায়ুর উপাদান বলা হয়। অর্থাৎ আমরা যখন একটা আবহাওয়া সম্পর্কে মতামত দিই কোনো একটা এলাকার, আমরা সাধারণত বলে থাকি যে আজকে প্রচন্ড গরম অথবা আজকে প্রচন্ড শীত। এই যে আমি একটা কমেন্ট করলাম গরম বা শীত, এটা কিন্তু আসলে আমি তাপমাত্রা সংক্রান্ত
তথ্য দিয়েছি। তো আবহাওয়া কেমন এটা বোঝানোর জন্য আমাদের তাপমাত্রা কেমন এটা দরকার। তো এই কারণে আমাদের তাপমাত্রা হচ্ছে আবহাওয়া এবং জলবায়ুর একটি উপাদান। তো এরকম আরো কয়েকটা উপাদান হতে পারে, সেই উপাদানগুলো আমি একটু পরে বলছি। তো তোমরা একটু খেয়াল করো, আমি পরবর্তী লাইনে ওই কথাটাই বলেছি, জলবায়ু এবং আবহাওয়া যেহেতু পরস্পর কানেক্টেড, এই জন্য আবহাওয়া এবং জলবায়ুর উপাদান মূলত একই। এরপর তোমরা খেয়াল করে দেখো, এইখানে 5টা উপাদান দেখানো হচ্ছে। আবহাওয়া এবং জলবায়ুর উপাদান মূলত এই 5টা উপাদানগুলো হলো বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহ ও বৃষ্টিপাত। আমি একটু পরেই আবহাওয়া এবং জলবায়ুর নিয়ামক নিয়ে কথা বলবো। যেহেতু এই বিষয়টা আমি অনেকদিন ধরে পড়াচ্ছি, আমার অভিজ্ঞতা থেকে আমি এটা দেখেছি যে শিক্ষার্থীরা উপাদান এবং নিয়ামক এই দুটো বিষয় খুব গুলিয়ে ফেলে। এই কারণে আমি তোমাদের প্রথমেই সতর্ক করে দিচ্ছি যে আবহাওয়া এবং জলবায়ুর উপাদান কিন্তু মূলত এই 5টি, এর বাইরে কোনো উপাদান থাকতে পারে না। অর্থাৎ আমরা যদি কোনো একটা এলাকার আবহাওয়া সম্পর্কিত তথ্য দিতে চাই, তাহলে আমাদেরকে এই কয়েকটা উপাদানের মাধ্যমে সেটা বলতে হবে। যেমন আমি একটু আগেই তাপের ব্যাপারটা বললাম, আমরা বলতে পারি যে বৃষ্টিপাতের বিষয়টা আমরা অনেক সময় খুব খেয়াল করি। যে আমি সিলেটে গিয়েছিলাম, দেখলাম সেখানে খুবই বৃষ্টি হয়, মানে সবসময় প্রায় ছাতা নিয়ে বের হতে হয়। তো সেখানকার আবহাওয়ার মধ্যে বৃষ্টিপাতের একটা প্রভাব আছে। এরপর বায়ু প্রবাহ, এই বিষয়টা যদিও খোলা চোখে অনেকে সাধারণভাবে অনুভব করতে পারে না, কিন্তু এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। বায়ু প্রবাহ কোন দিক থেকে আসছে, যেমন আমরা দেখি গ্রীষ্মকালে বা বর্ষাকালে বিশেষত বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হয়। এই বায়ুতে অনেক জলীয় বাষ্প থাকার কারণে অনেক বৃষ্টিপাত হয়। বায়ুর আর্দ্রতাও আবহাওয়ার অনেক একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমরা যদি দেখি বায়ুর আর্দ্রতা অনেক বেশি, তাহলে সেখানে তাপমাত্রা বেশি অনুভূত হবে। আমরা অনেক সময় আমরা বিভিন্ন যে অ্যাপগুলো আছে যেখানে আমরা টেম্পারেচার দেখতে পারি, মোবাইল ফোন অ্যাপের কথা বলছি, সেখানে আমরা অনেক সময় দেখি যে টেম্পারেচার হচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু নিচে লেখা আছে ফিলস লাইক 44 ডিগ্রি সেলসিয়াস। আসলে এই ফিলস লাইক মানে আমাদের অনুভূত হচ্ছে 44 ডিগ্রি সেলসিয়াসের মতো, কারণ সেখানে আর্দ্রতা বেশি। বায়ুর আর্দ্রতা যত কমে যাবে, সেখানে তাপের এই অনুভূতিটা তত কম হবে। যেমন আমরা যদি মরু দেশে যাই, যেমন মধ্যপ্রাচ্যের কোনো দেশে হতে পারে, আমাদের সৌদি আরব দেশটাই খুব বেশি পরিচিত, সেখানে হজ করতে যায় আমাদের দেশের অনেক মানুষ। তো সেখানে অনেকে বলে থাকে যে সেখানে টেম্পারেচার অনেক বেশি, কিন্তু গা ঘামে না। আসলে গা না ঘামার কারণে আবার তাপমাত্রা এত বেশি অনুভূত হয় না। মূল বিষয়টা হচ্ছে সেখানে যেহেতু মরু এলাকার আবহাওয়ার আর্দ্রতার পরিমাণ অনেক কম থাকে, এই কারণে সেখানে ঘামের পরিমাণ কম হয়। তো এই হচ্ছে আসলে মূল বিষয়। তোমরা এই 5টা উপাদান খুব ভালো করে মনে রাখবা: বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহ এবং বৃষ্টিপাত। এই 5টি হচ্ছে আমাদের আবহাওয়া এবং জলবায়ুর উপাদান। এরপর আমরা চলে যাই আবহাওয়া এবং জলবায়ুর নিয়ামক সম্পর্কে। শুরুতেই আমাদের একটু জেনে নেওয়া দরকার কোন বিষয়গুলোকে আসলে আমরা নিয়ামক বলবো। তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে লেখা আছে কোন এলাকার জলবায়ুর বৈশিষ্ট্য কেমন হবে তা যে সকল আনুষঙ্গিক বিষয়ের উপর নির্ভর করে তাদেরকে জলবায়ু নিয়ামক বলা হয়। অর্থাৎ কোন একটা এলাকার আবহাওয়া এবং জলবায়ু কিন্তু কেমন হবে এটা আনুষঙ্গিক অনেক ব্যাপারের উপর নির্ভর করে। যেমন যারা ভূগোলবিদ, তারা কোনো একটি দেশে যাওয়ার আগেই তারা বলে দিতে পারেন সেই এলাকার আবহাওয়া এবং জলবায়ু কেমন হবে। আসলে আবহাওয়া এবং জলবায়ুর বিষয়টা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এই কারণে তো যে আনুষঙ্গিক ব্যাপারগুলো কোনো একটা জায়গায় আবহাওয়া এবং জলবায়ুর উপর প্রভাব বিস্তার করবে, সেটাই হচ্ছে সেখানকার আবহাওয়া এবং জলবায়ুর নিয়ামক। আমি বিষয়টা একটু পরিষ্কার করার জন্য তোমাদের একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন তোমরা খেয়াল করে দেখবা, আমরা যদি শীতের সময়ে সর্বোচ্চ তাপমাত্রা শীতের সময় সব সময় সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো হয়, যেমন দেখবা কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, এইগুলোই দেখবা যে ঘুরে ঘুরে এই জায়গাগুলোতেই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা দেশের উত্তরাঞ্চলের কোনো একটা এলাকাতে হবে। এর কারণটা হচ্ছে সমুদ্র সান্নিধ্যের কারণে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলোতে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে, আর জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে সেখানে তাপমাত্রা খুব একটা বেশি নেমে যায় না, তাপমাত্রা বেশি থাকে। এই কারণে শীতের সময়ে আমরা দেখি যে সেখানে তাপমাত্রা বেশি। আবার তোমরা যদি দেখো উত্তরের জেলাগুলোতে, রংপুর বিভাগের জেলাগুলো বিশেষ করে, এখানে সমুদ্র থেকে এই জেলাগুলো অনেক দূরে অবস্থিত হওয়ার কারণে শীতকালে এখানে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কম থাকে। এই কারণে তাপমাত্রা খুব দ্রুত নেমে যেতে পারে। এই জন্য দেখবা যে তোমরা শীতের সময় সর্বনিম্ন তাপমাত্রা
অনেক ক্ষেত্রে এই এলাকাগুলোতে থাকে। তো এটা হচ্ছে, তখন আমরা এখানে নিয়ামকটা আসলে কি, এখানে নিয়ামক হচ্ছে সমুদ্র থেকে দূরত্ব। তো এইরকম আরো অনেক ব্যাপারের উপর আবহাওয়া এবং জলবায়ু নির্ভর করতে পারে। এই বিষয়গুলোই হচ্ছে আবহাওয়া এবং জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামক। আমি এর আগে যেমন বললাম যে আবহাওয়া এবং জলবায়ুর উপাদান 5টি, এবং নির্দিষ্ট 5টির বাইরে কোনো কিছুই হতে পারে না। কিন্তু নিয়ামকের ক্ষেত্রে আমি বিষয়টা এরকম ভাবে বলতে পারছি না। নিয়ামকের ক্ষেত্রে নিয়ামক আসলে অনেক রকম হতে পারে। আমি নিয়ামক আলোচনা শেষেই তোমাদের এই বিষয়টা নিয়ে আরো। তো শুরুতে আমরা একটু দেখে নিই আবহাওয়া এবং জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামকগুলো কি কি হতে পারে। হ্যাঁ, প্রথমে দেখো, আমি এগুলো প্রথমেই তোমাদের বলে যাচ্ছি বিষয়গুলো একসাথে, এরপর আমরা একটা একটা করে বিষয়গুলো ব্যাখ্যা করব। কোনো একটা জায়গায় অক্ষাংশ বা সূর্যের কৌণিক অবস্থান হতে পারে, সেখানকার আবহাওয়া জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামক। সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা হতে পারে, পাহাড় পর্বতের অবস্থান হতে পারে। এরপর দেখো জল এবং স্থলভাগের অবস্থান হতে পারে, সমুদ্র স্রোত হতে পারে, বায়ু প্রবাহের দিক হতে পারে, শিলা বা মৃত্তিকার প্রকৃতিও কোনো একটা জায়গার জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামক হতে পারে। কোনো একটা এলাকার বনভূমি, এটাও নিয়ামক হতে পারে। ভূমির ঢাল, এটাও নিয়ন্ত্রণকারী নিয়ামক হতে পারে। তো এখন আমরা একে একে এই বিষয়গুলো ব্যাখ্যা করব। শুরুতেই তোমরা দেখো অক্ষাংশ বা সূর্যের কৌণিক অবস্থান। এখানে তোমরা চিত্র 2টার দিকে খেয়াল করো। প্রথমে দ্বিতীয় চিত্রের দিকে খেয়াল করো। এখানে দেখো লেখা আছে ইকুয়েটর। ইকুয়েটর মানে হচ্ছে নিরক্ষরেখা, আর এইটা হচ্ছে আমাদের উত্তর মেরু। তো আমি একটু লেজার পয়েন্টার দিয়ে আবারও বিষয়টা দেখানোর চেষ্টা করি তোমাদের। এটা হচ্ছে আমাদের উত্তর মেরু। এখন দেখো সূর্য থেকে যখন আলো আসছে বা তাপ আসছে, তখন এই নিরক্ষীয় এলাকাগুলোতে যখন তাপ আসে, এটা তুলনামূলক কম দূরত্ব অতিক্রম করে আসতে হয়। আবার এখানে উত্তর মেরুর দিকে দেখো এই তাপটা দীর্ঘ পথ অতিক্রম করে এদিকে আসছে। এই কারণে এদিকে তাপমাত্রা কম হয়। তো এটা একটা কোনো একটা জায়গার আবহাওয়া জলবায়ু কেমন হবে, তো সেটার একটা অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামক হচ্ছে এই কারণে অক্ষাংশ বা সূর্যের কৌণিক অবস্থান। তোমরা পরবর্তীতে জানতে পারবে যে এই কৌণিক দূরত্বের কারণেই নিরক্ষীয় এলাকা থেকে মেরু পর্যন্ত কয়েকটা বলয় তৈরি হয়েছে, তাপ বলয়। এই নিরক্ষরেখার আশেপাশে তৈরি হয়েছে উষ্ণমণ্ডল, মাঝখানের এই এলাকাটাতে তৈরি হয়েছে নাতিশীতোষ্ণ মণ্ডল, এবং মেরু এলাকার এখানে তৈরি হয়েছে হিমমণ্ডল। এটা মূলত হয়েছে সূর্য থেকে যখন এই তাপ আসে, এটা দূরত্বের কারণে। তো এই ছিল আমাদের প্রথম নিয়ামক। আমাদের দ্বিতীয় নিয়ামক হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা। আমাদের গত ক্লাসে আমি ট্রপোস্ফিয়ার নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম যে ট্রপোস্ফিয়ারে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠতে গেলে প্রত্যেক কিলোমিটারে 6 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে যায়। এটা একটা আমাদের আবহাওয়া এবং জলবায়ু নিয়ন্ত্রণকারী অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামক। আমরা যেহেতু ট্রপোস্ফিয়ারেই বসবাস করি, তোমরা একটু খেয়াল করে দেখো এই চিত্রে সমুদ্র পৃষ্ঠ থেকে দেখো 1000 মিটার উচ্চতায় এখানে তাপমাত্রা হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু দেখো 1500 মিটার উচ্চতায় গিয়ে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গিয়েছে, এখানে তাপমাত্রা হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস। আমি বলেছিলাম 1 কিলোমিটারে 6 ডিগ্রি সেলসিয়াস কমে। 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, আর 1000 মিটারের অর্ধেক হচ্ছে 500 মিটার। যেহেতু এখানে 500 মিটার উচ্চতা বৃদ্ধি পেয়েছে, সেহেতু এখানে 3 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 6 ডিগ্রি অর্ধেক 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গিয়েছে। এরপর আরো 500 মিটার উচ্চতায় গিয়ে দেখো আরো 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে তাপমাত্রা দাঁড়িয়েছে 18 ডিগ্রি সেলসিয়াসে। আবার আরেকটা বিষয় এখানে খেয়াল করো, ভূপৃষ্ঠ সংলগ্ন এলাকাগুলোতে ঘন বায়ুস্তর থাকে, এবং ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যায় বায়ুস্তর তত হালকা হতো। তো এটাও একটা আমাদের আবহাওয়া এবং জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামক, কারণ এই বিষয়টার উপর কোন একটা এলাকার তাপমাত্রা নির্ভর করে। তোমরা একটু খেয়াল করলে দেখবা আমাদের একদম উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। পঞ্চগড় থেকে ভারতের দার্জিলিং খুবই কাছে, কিন্তু দার্জিলিং এর তাপমাত্রা আর পঞ্চগড়ের তাপমাত্রার মধ্যে অনেক তফাৎ, কারণ সেখানে সমুদ্র পৃষ্ঠ থেকে দার্জিলিং এর বিভিন্ন এলাকার উচ্চতা অনেক বেশি হওয়ার কারণে তাপমাত্রা অনেক কম হয়। এই কারণে গরমের দিনেও যদি কেউ দার্জিলিং এ বেড়াতে যায়, তাদেরকে কিন্তু শীতের কাপড় নিয়ে যেতে হয়। এরপর আমরা পরের নিয়ামকটা দেখি, এটা হচ্ছে পাহাড় পর্বতের অবস্থান। চিত্রটা প্রথমে ব্যাখ্যা করি, তারপর আমি উদাহরণ দিচ্ছি। এখানে দেখো সমুদ্র, এবং সমুদ্রের কারণে এখান থেকে একটা বায়ু প্রবাহিত হচ্ছে। সমুদ্রের দিক থেকে যেহেতু এই বায়ুটা যাচ্ছে, সেহেতু এই বায়ুটা হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ, উষ্ণ এবং আর্দ্র বায়ু, অর্থাৎ এখানে অনেক বেশি জলীয় বাষ্প আছে।
এখন দেখো পাহাড়ের ঢালে আঘাত পেয়ে এই বায়ুটা উপরের দিকে উঠে যাচ্ছে এবং এখানে গিয়ে ঘনীভূত হয়ে মেঘ তৈরি হচ্ছে এবং পর্বতের এই ঢালে বৃষ্টিপাত হচ্ছে। আবার দেখো পর্বতের যে বিপরীত ঢাল আছে এখানে কিন্তু আমাদের জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা পৌঁছাতে পারছে না। এই জন্য সেখানে যেহেতু জলীয় বাষ্পপূর্ণ বায়ু পৌঁছাচ্ছে না সেহেতু সেখানে মেঘও তৈরি হচ্ছে না এবং সেহেতু এই পাশে বৃষ্টিও হচ্ছে না। তো পর্বতের কোন দিকে কোন একটা এলাকা অবস্থিত সেটাও কিন্তু সেখানে বৃষ্টি হবে কিনা অনেকটা সেটার উপর নির্ভর করে। তো এই কারণে পাহাড় পর্বতের অবস্থানও একটা গুরুত্বপূর্ণ নিয়ামক। তোমরা দেখো এই জায়গায় এই এলাকাটাতে যেহেতু বৃষ্টি হয় জন্য এই পাহাড়ের এই অংশটা হচ্ছে বৃষ্টিযুক্ত অঞ্চল এবং বিপরীত অঞ্চলটা হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল। এবং এই যে বৃষ্টিপাতটা হচ্ছে এখানে এই বৃষ্টিপাতটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। তো যাই হোক আমি বাংলাদেশের ক্ষেত্রে উদাহরণটা দিই। আমরা আমাদের বাংলাদেশে বর্ষাকালে যখন জলীয় বাষ্পপূর্ণ বায়ু বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিক থেকে আমাদের এইদিকে প্রবাহিত হয় তখন এই বায়ুটা আমাদের সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলের যে পাহাড়ি এলাকা আছে এই পাহাড়ি এলাকায় বাধা পেয়ে উপরের দিকে উঠে যায় এবং ঘনীভূত হয়ে আমাদের দেশে বৃষ্টি হয়। এই জন্য বর্ষাকালে আমরা অনেক বেশি বৃষ্টি হতে দেখি। এটা কিন্তু এই আমাদের চট্টগ্রাম এবং এই সিলেট অঞ্চলে পাহাড় পর্বতের অবস্থান থাকার কারণে। এরপর আমরা এখানে কিন্তু ওই একই চিত্র দেখানো হয়েছে, একটু ভালো আছে এই চিত্রের ইমেজ কোয়ালিটি, এই জন্য এটা দেখানো হয়েছে। 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে দেখো জল এবং স্থলভাগের অবস্থান। প্রথমেই একটা তথ্য দিয়ে দিতে হবে তোমাদের, সেটা হচ্ছে জল ভাগ কিন্তু গরম হতেও বেশি সময় লাগে আবার তাপ ছাড়তেও বেশি সময় লাগে। কারণ তোমরা হয়তো সাধারণ বিজ্ঞান পড়েছো এর আগে, সেখানে আছে যে পানির তাপ ধারণ ক্ষমতা কিন্তু অনেক বেশি, অন্যান্য অনেক উপাদানের চেয়ে পানির তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি। তাপ ধারণ ক্ষমতা বেশি মানে পানি অনেক বেশি পরিমাণ তাপ ধরে রাখতে পারে। আমরা যে স্থলভাগ দেখি এটা বিভিন্ন রকম শিলা নিয়ে গঠিত, এখানে কিন্তু পানির মতো অত বেশি পরিমাণে তাপ ধরে রাখতে পারে না। এই কারণে দিনের বেলা যখন সূর্যের তাপ আসে তখন কিন্তু স্থলভাগ খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়, জলভাগ খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয় না। আবার রাতের বেলা যখন সূর্য চলে যায় তখন স্থলভাগ খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কিন্তু জলভাগ তাড়াতাড়ি ঠান্ডা হয় না। এখন এই তাপমাত্রার সাথে আবার বায়ুর চাপের একটা সম্পর্ক আছে। যেখানে তাপমাত্রা বেশি সেখানে বায়ুর চাপ কম, যেখানে তাপমাত্রা কম সেখানে বায়ুর চাপ বেশি। আর বায়ুর একটা ধর্ম হচ্ছে বায়ু সবসময় বেশি চাপের এলাকা থেকে কম চাপের এলাকা থেকে। এখন তোমরা একটা বিষয়, শীতের সময় যদি সন্ধ্যাবেলায় তোমরা দেখবা যে স্থলভাগের এলাকাতে তাপমাত্রা অনেক বেশি নেমে যাচ্ছে। কারণ কি, স্থলভাগ থেকে তোমার এই যে শিলা গুলো আছে এগুলো তাপ ছেড়ে দিয়েছে এবং এই তাপ মহাশূন্যে চলে গেছে। কিন্তু জলভাগে কিন্তু এত তাড়াতাড়ি তাপ ছেড়ে দেবে না, জলভাগে কিন্তু কিছুটা উষ্ণ থাকবে। এখন জলভাগ যেহেতু উষ্ণ তার মানে কি এখানে বায়ুর চাপ কম, আবার যেহেতু স্থলভাগ শীতল এখানে বায়ুর চাপ বেশি। এই কারণে রাতের বেলা এই স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়। আবার সকালবেলা যখন সূর্য ওঠে তখন স্থলভাগ খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, গরম হয়ে যাওয়ার কারণে সেখানে বায়ুর চাপ কমে যায়। আবার জলভাগ রাতের বেলা অনেক ঠান্ডা হয়ে যায়, সারা রাত জুড়ে ঠান্ডা হয়ে যাওয়ার কারণে সকালবেলায় সে খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয় না। এই কারণে এখানে বায়ুর চাপ বেশি থাকে। এই কারণে এই সকালবেলা এই জলভাগ থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়। তো এটাও একটা আবহাওয়া এবং জলবায়ু নিয়ন্ত্রণকারী অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামক। এরপর দেখো সমুদ্র স্রোতও কিন্তু কোনো একটা এলাকার আবহাওয়া এবং জলবায়ু কেমন হবে সেটা নির্ধারণ করে দিতে পারে। কোনো একটা জায়গায় যদি উষ্ণ স্রোত প্রবাহিত হয়, সেই জায়গা যদি তুলনামূলকভাবে ঠান্ডাও হয়, সেখানে কিন্তু এই উষ্ণ স্রোতের কারণে তাপমাত্রা কিছুটা বেশি হবে। আবার কোনো একটা জায়গা যদি কিছুটা উষ্ণ হয় আবার সেখানে শীতল স্রোত প্রবাহিত হয়, তাহলে সেখানে কিছুটা ঠান্ডা হবে। যেমন তোমরা চিত্রে দেখতে পাচ্ছ আটলান্টিক মহাসাগরের উত্তরে একটা স্রোত দেখানো হচ্ছে। এটা আসলে উষ্ণ উপসাগরীয় স্রোত, যদিও এখানে উত্তর আটলান্টিক স্রোত বলা আছে। উত্তর আটলান্টিক স্রোত হচ্ছে এইটুকু অংশ। উষ্ণ উপসাগরীয় স্রোত ইউরোপের এই পশ্চিমে এই অংশটাতে এসে 3টা স্রোতে বিভক্ত হয়ে যায়। তো একটা স্রোত এই দক্ষিণ দিকে ক্যানারি স্রোতে পরিণত হয়, আর একটা স্রোত এই দিকে উত্তর আটলান্টিক স্রোত নামে প্রবাহিত হয়। মূল কথা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই স্রোতটা উষ্ণ থাকার কারণে এই ব্রিটেনের যে এই উপকূলটা আছে এই উপকূলে কিছুটা উষ্ণ অনুভূত হয় শীতের সময়ও,
এবং আরো অনেক ফ্যাক্টর আছে। এখানে যে সমুদ্র বন্দর আছে, এখানে বরফ জমে না। আর সমুদ্র বন্দরে বরফ জমা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ বরফ জমলে সেখানে জাহাজ ভিড়তে পারে না। তোমরা খুব সবাই জানলে অন্তত একটা বিষয় জানো যে টাইটানিক জাহাজ এই হিমশৈলের আঘাতপ্রাপ্ত হয়ে ডুবে গিয়েছিল। তো সেটা কিন্তু এই বরফ জমার কারণে। তো যাই হোক, কোনো একটা জায়গায় উষ্ণ স্রোত প্রবাহিত হলে সেখানে বরফ জমবে না এবং জাহাজ খুব সহজেই সেই বন্দরে পৌঁছাতে পারবে। এবং আরো একটা ব্যাপার হলো, উষ্ণ স্রোত থাকলে সেখানে মাছ বেশি পাওয়া যায়, অর্থাৎ শীতল এলাকা থেকে মাছ কিছুটা উষ্ণতার জন্য এলাকায় আসে এবং অনেক বেশি মাছ এখানে পাওয়া যায়। তোমরা এখানে খেয়াল করে দেখো, এই দিক দিয়ে উত্তর আটলান্টিক স্রোত চলে গেছে এবং এখানে নরওয়ে নামে একটা দেশ আছে, নরওয়ে, সুইডেন, এইসব দেশ আছে আর কি, বাল্টিক রাষ্ট্রগুলো এখানে আছে। তো তোমরা দেখবা ধীবরের দেশ বলা হয় কাকে, অ্যান্সার হচ্ছে নরওয়ে। হ্যাঁ, কারণটা হলো এখানে উপসাগরীয় স্রোতের এই অংশটা এখানে উত্তর আটলান্টিক স্রোত নামে এখানে চলে যায়। এখানে এই স্রোতের উষ্ণতার কারণে অনেক বেশি পরিমাণে মাছ পাওয়া যায়, এই জন্য ধীবরের দেশ বলা হয় নরওয়ে। এই হচ্ছে ব্যাপার। আবার বিপরীত ক্রমে খেয়াল করো, এই দিক দিয়ে অর্থাৎ এই কানাডার পূর্ব দিক দিয়ে একটা স্রোত এই দক্ষিণে প্রবাহিত হয়, এটা হচ্ছে শীতল ল্যাব্রাডর স্রোত। এই স্রোতটা অনেক বেশি শীতল হওয়ার কারণে এই জায়গাতে অনেক বেশি হিমশৈল থাকে এবং এই শীতল স্রোত আর এখানকার উষ্ণ স্রোত, এই দুইটা স্রোত এখানে এক জায়গায় মিলিত হওয়ার কারণে এখানে হিম প্রাচীর তৈরি হয়। যাই হোক, এটা নিয়ে আরো পরবর্তী ক্লাসে যখন আমরা এটা নিয়ে কথা বলবো আরো বিস্তারিত বলা যাবে। আমরা পরবর্তী নিয়ামকটাতে যাই। এরপর দেখো, বায়ু প্রবাহের দিক কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিয়ামক হতে পারে। যেমন আমাদের দেশে গ্রীষ্মকালে বা বর্ষাকালে আমি যেটা একটু আগে বললাম, দক্ষিণ পশ্চিম দিক থেকে আমাদের বায়ু প্রবাহিত হয়। দক্ষিণে যেহেতু আমাদের বঙ্গোপসাগর আছে, এই বায়ুটা অনেক বেশি জলীয় বাষ্পপূর্ণ হয়, যার ফলে বৃষ্টি হয়। আবার শীতকালে আমাদের উত্তর পূর্ব দিক থেকে বায়ু প্রবাহিত হয়, এই বায়ুটা অনেক বেশি শুষ্ক থাকে। শুষ্ক থাকার কারণে জলীয় বাষ্প থাকে না, তার মানে এখানে এই বায়ুর প্রভাবে বৃষ্টি হয় না। এই কারণেই কিন্তু আমাদের শীতকালে বৃষ্টিপাত কম হয়। এরপর দেখো, শিলা বা মৃত্তিকার প্রকৃতি। কোন একটা জায়গার মৃত্তিকার ধরন কিরকম তার উপরেও সেখানকার আবহাওয়া বা জলবায়ু নির্ভর করে। যেমন এলাকাটা যদি পাললিক শিলা দিয়ে গঠিত হয়, স্বাভাবিকভাবে সেখানে টেম্পারেচার কম হবে। আবার তোমরা তোমরা বাংলাদেশের ক্ষেত্রে খেয়াল করে দেখো, বাংলাদেশের ক্ষেত্রে যেগুলো প্লাস্টিসিন কালার সোপান এলাকা, এখানে দেখবা যে তাপমাত্রা একটু বেশি হবে বা তাপমাত্রা হ্রাস বৃদ্ধিটা বেশি হবে। আর ফ্ল্যাট প্লেন যে এলাকাগুলো আছে, এখানে সেই ব্যবধানটা কিছুটা কম হবে। আবার বনভূমিও একটা জায়গার আবহাওয়া জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামক হতে পারে, কারণ বনভূমি আমরা জানি উদ্ভিদ থেকে যখন বাষ্পাকারে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে চলে আসে, এই ঘটনাটাকে বলা হয় প্রস্বেদন। তো যে জায়গাতে বনভূমি বেশি থাকে সেখানে প্রস্বেদন অনেক বেশি হয়, তার কারণে বাতাসে জলীয় বাষ্প বেড়ে যায়, মেঘ বেশি হয়, বৃষ্টিপাতও বেশি হয়। বনভূমি কমে গেলে প্রস্বেদনও কমে যাবে, জলীয় বাষ্প কমে যাবে এবং বৃষ্টিপাতও কমে যাবে। এভাবে এটা নিয়ন্ত্রণকারী নিয়ামক হতে পারে আমাদের আবহাওয়া জলবায়ুর ক্ষেত্রে। এরপর ভূমির ঢাল। কোন একটা জায়গার ভূমির ঢাল কিরকম, অর্থাৎ সেই জায়গাটা কি সমতল ভূমি নাকি সেটা উচ্চ ভূমি, সেটাও কিন্তু আমাদের সেখানকার আবহাওয়া এবং জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামক হতে পারে। শুরুতে আমরা দেখেছি যে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কম হলে সেখানে একরকম তাপমাত্রা হয়, আবার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে প্রত্যেক কিলোমিটারে 6 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে যায়। আমাদের এই ভূমির ঢালও আবহাওয়া এবং জলবায়ু নিয়ন্ত্রণকারী একটি নিয়ামক হতে পারে। তো শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে দেখো, এরকম অনেক বিষয় কিন্তু আবহাওয়া এবং জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামক হতে পারে। আমি যে নিয়ামকগুলো আলোচনা করেছি এগুলো একদম কমন, সারা পৃথিবীর বিভিন্ন এলাকার ক্ষেত্রে এই বিষয়গুলো প্রযোজ্য হতে পারে। আবার কিছু নিয়ামক খুব স্বল্প পরিসরেও প্রভাব বিস্তার করতে পারে। যেমন তোমরা যারা বিল্ডিং এর একদম টপ ফ্লোরে থাকো, তোমরা একটু খেয়াল করে দেখবা টপ ফ্লোরে অনেক বেশি গরম হয়, মানে রোদের কারণে, কারণ রোদটা একদম ছাদের উপরে পড়ে। আবার দেখবা টপ ফ্লোরের নিচে যে ফ্লোরগুলো আছে এইগুলোতে তাপমাত্রা কম হয়, কারণ সেখানে সরাসরি রোদ পড়ে না। তো এখানে তুমি যে টপ ফ্লোরে আছো, এটাই কিন্তু এখানে একটা তোমার বাসার আবহাওয়া এবং আবহাওয়া নিয়ন্ত্রণকারী নিয়ামক হতে পারে। তো দেখো, এটা কিন্তু খুবই মাইক্রো পরিসরে একটা নিয়ামকের কথা আমি বললাম। এখন এটা বড় পরিসরে, এটা কিন্তু তোমার বাসার মধ্যে সীমাবদ্ধ, ইভেন তোমার শহরের মধ্যেও না। তো যাই হোক, আমি শুধু তোমাদের বোঝানোর চেষ্টা করলাম নিয়ামকগুলো আসলে কি হতে পারে। আমি আবারও বলছি যে সকল আনুষঙ্গিক বিষয়ের উপর কোনো একটা এলাকার আবহাওয়া বা জলবায়ু কেমন হবে তা নির্ভর করে। সেই আনুষঙ্গিক বিষয়গুলোই হচ্ছে সেখানকার আবহাওয়া এবং জলবায়ু নিয়ামক, নিয়ন্ত্রণকারী নিয়ামক।
তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমার এই ক্লাস শেষে তোমরা নিজেরা তোমাদের এলাকার আবহাওয়া এবং জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামক কী হতে পারে সেগুলো নিয়ে তোমরা একটা তালিকা তৈরি করবে এবং তোমরা ইচ্ছা করলে কমেন্টে সেই তালিকাটা দিয়ে দিতে পারো। যেমন তোমার বাড়ির পাশে নদী আছে বা পুকুর আছে, এটাও কিন্তু তোমার বাড়ির আবহাওয়া জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামক হতে পারে। তো এরকম অসংখ্য বিষয় হতে পারে, তোমরা আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কী বিষয়গুলো নিয়ে চিন্তা করছো। এবং আমাকে প্রশ্ন করলে আমি সেরকম উত্তর দিতে পারবো। এই ক্লাস এ পর্যন্তই। তোমাদের একটি সুন্দর সুস্থ জীবন কামনা করে আমরা ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ।